আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার 4 দেবে তাদের অভিনন্দন জানাই। তোমরা নতুন পদ্ধতিতে প্রথম পরীক্ষা দিচ্ছ। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের একটি মডেল কোশ্চেন। তোমাদের এরকম বইটা বেরিয়েছে, সংসদ থেকে প্রত্যেকটা সাবজেক্টে এরকম বই বেরিয়েছে, মডেল কোশ্চেন্স আছে, কোশ্চেন ব্যাংক আছে, তোমরা সংগ্রহ করবে। বইটা আমাদের সংসদে পাওয়া যাচ্ছে এবং আমি সেইখান থেকে মডেল কোশ্চেন দুটো আছে, সেট 1 এবং সেট 2। আমরা সেট 1 নিয়ে আলোচনা করব আজকে। ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই দেওয়া আছে সেট 1টা, এবং সেট 2টা দুটোই দেওয়া আছে। তা আমি তোমাদের সঙ্গে 4বার আমি 4টে ক্লাস করেছিলাম তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সেমিস্টার 4-এর যে সিলেবাস, সেই সিলেবাসে আমাদের দেখা যাচ্ছে যে এখান থেকে কোশ্চেন যেটা আসবে, প্রথমে হচ্ছে প্রথম সেকশন এতে থাকবে 2 নম্বরের 5টা কোশ্চেন, 5 দুগুণে 10। সেকশন বিতে থাকবে 4 নম্বরের 3টে কোশ্চেন, 4 3-এ 12। এবং সেকশন সিতে থাকবে 6 নম্বরের 3টে কোশ্চেন, 3 6 18। তার মানে মোট 10 12 18 সব নিয়ে হলো 40 নম্বরের পরীক্ষা তোমরা দেবে। এবং তোমাদের পরীক্ষার সময় হচ্ছে পরীক্ষার 10টা থেকে 12টা, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে তোমাদের উত্তরপত্র তৈরি করতে হবে। অর্থাৎ উত্তরপত্র করতে গেলে তোমাদের কিন্তু এই ব্যাপারটায় খুব সময় জ্ঞান, টাইম ম্যানেজমেন্ট আগে দরকার। প্রথমে হচ্ছে আমি 2 নম্বরের কোশ্চেনের আনসারের ক্ষেত্রে কতটা সময় দেব। আমরা কিন্তু আগে যে কোশ্চেন দেখেছি 1 নম্বর বা 2 নম্বরে ছিল, একটা দুটো কথা লিখে দিলেই কিন্তু উত্তর হয়ে যেত। এখন কিন্তু সেটা নয়, 2 নম্বরের কিন্তু অন্তত কিছুটা লিখতে হবে, 30-40টা ওয়ার্ড অন্তত লিখতে হবে। তাহলে 2 নম্বরের প্রশ্নর পুরো উত্তর তুমি ঠিক করতে পারবে, এবং সেখানে উত্তর ঠিক করলে পুরো নম্বর তোমরা পারবে, পূর্ণ মান পাবে, 2-এ 2 পাবে। এবং একটা এবারে খুব সুন্দর করে করা হয়েছে সিলেবাসে, যে যেখানে 2 নম্বরের কোশ্চেন দেওয়া হয়েছে সেখানে কিন্তু সেই চ্যাপ্টার থেকে দুটো দেওয়া হচ্ছে, অর্থাৎ 1-এর এ বি তার মধ্যে যে কোনো একটা, 2-এর এ বি যে কোনো একটা, 3-এর এ বি যে কোনো একটা। এটা কিন্তু 2 4 এবং 6 প্রশ্নের ক্ষেত্রে সব চ্যাপ্টার থেকে কিন্তু দুটো করে কোশ্চেন থাকবেই, অর্থাৎ দুটো করে কোশ্চেন আমি পাবো, তার মধ্যে একটা কোশ্চেন করতে হবে। সুতরাং এইটা সরলীকরণ করা হয়েছে। তা আমরা প্রথমে সেকশন সেট 1-এর যে প্রশ্নপত্র যেটা আছে, সেখানে প্রথমে দেওয়া ছিল 1A, যে দেওয়া ছিল, আমি মেনশন 2 ফিচার্স অফ ইন্টারন্যাশনাল রিলেশনসের 2 ফিচার্স অফ ইন্টারন্যাশনাল রিলেশনস দেওয়া ছিল। এবং সেখানে আমরা দেখছি যে বাংলায় যেটা বলছে যে আন্তর্জাতিক সম্পর্কের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আমরা তাহলে একটু লিখে নিই, আমরা লিখে নিতে পারি, তোমরা শোনো, ভালো করে শুনে লিখবে যে আন্তর্জাতিক সম্পর্কর 2টো বৈশিষ্ট্য, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক কী নিয়ে আলোচনা করে সেটা একটা ছোট্ট করে জাস্ট বলবো। আন্তর্জাতিক সম্পর্ক আমরা জানি যে আন্তর্জাতিক সম্পর্ক নামটা কিন্তু প্রথম দিয়েছেন বেনথাম, জেরেমি বেনথাম। আন্তর্জাতিক সম্পর্কের কি আলোচনা করে, তার বৈশিষ্ট্য কি, 2টো বৈশিষ্ট্য যদি আমরা ধরি, প্রথম বৈশিষ্ট্য বলবো যে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের, ভালো করে শোনো, আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ এই সম্পর্ক কী ধরনের হতে পারে অর্থনৈতিক, হতে পারে রাজনৈতিক, হতে পারে সামাজিক, হতে পারে সাংস্কৃতিক, হতে পারে পরিবেশগত, যে কোনো ধরনের সম্পর্ক হোক, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং সেই রাষ্ট্রগুলোর বৈদেশিক বা পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করে। এবং যে উপাদানের ভিত্তিতে এই রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করে, ইন্টারাকশনস করে, তা নিয়ে আলোচনা করে। তাহলে ইন্টারন্যাশনাল রিলেশনস আমরা কি বলছি, ইন্টারন্যাশনাল রিলেশনসের আন্তর্জাতিক সম্পর্ক কি নিয়ে আলোচনা করছে,
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, তাদের বৈদেশিক নীতি এবং যে উপাদানের ভিত্তিতে আমরা এই বৈদেশিক নীতিকে আমরা বৈদেশিক নীতি রূপায়ণ করব। যেরকম ধরো বৈদেশিক নীতি রূপায়ণ করতে গেলে আমাদের কূটনীতির দরকার হয়, কূটনীতি, প্রোপাগান্ডা ও প্রচার কার্যের দরকার হয়। এইগুলো নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। এটা হলো একটা বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রেই সীমাবদ্ধ নয়, সার্বভৌম রাষ্ট্রের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এরপরে যে আলোচনাটা আসছে বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয়, বিভিন্ন অরাষ্ট্রীয় নন স্টেট অ্যাক্টর, ইংরেজিতে বলছে নন স্টেট অ্যাক্টর। তাহলে প্রথমটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিলস উইথ কি না ডিফারেন্ট সভারেন স্টেটস ইন্টারাকশন, তাদের মধ্যে ইন্টারাকশনস এবং তাদের ফরেন পলিসিস এবং যে মেকানিজমগুলো আছে, যে মেকানিজমের দ্বারা সেই ফরেন পলিসি তারা ইমপ্লিমেন্ট করবে, সেটা নিয়ে আলোচনা করছে। আবার আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন অরাষ্ট্রীয় কর্মকর্তা, নন স্টেট অ্যাক্টার্স, অরাষ্ট্রীয় কর্মকর্তা, যেমন এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, বহুজাতিক সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেগুলোকে আমরা এনজিও বলি। এনজিও একটা কাজ করছে, এই বিষয়ে কাজ করছে এনজিও, সেইগুলো নিয়ে কাজ করে। এবং আন্তর্জাতিক সংগঠন, ধরো ইউনাইটেড নেশনস একটা আন্তর্জাতিক সংগঠন, প্রতিষ্ঠান, সেই নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করছে। এছাড়া আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মধ্যে আছে আরও দুটো জিনিস, সেটা হচ্ছে বিশ্বায়ন। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আছে আর একটা জিনিস, সেটা হচ্ছে এখন যেটা খুব বেশি রকমভাবে বিশ্বে ছড়িয়ে পড়েছে, সন্ত্রাসবাদ, টেরোরিজম, সে নিয়েও কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করছে। তো এই গেল আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু বা বৈশিষ্ট্য। তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য যদি দেখি, তাহলে দুটো বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে কোনো ধরনের সম্পর্ক, তাদের বৈদেশিক নীতি এবং সেই বৈদেশিক নীতির সম্পর্কে যে মেকানিজমগুলো বৈদেশিক নীতিকে চালু করে, ইমপ্লিমেন্ট করে, সেইগুলো নিয়ে আলোচনা করছি। এবং আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করছে বিভিন্ন অরাষ্ট্রীয় কর্মকর্তা, বহুজাতিক সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংগঠনকে নিয়ে। তাহলে আমরা যদি আমরা যদি দেখি যে এই কোশ্চেনটাকে যদি আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি, তাহলে বলবো যে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিলস উইথ the interactions বা interrelations between sovereign states, their foreign policies and the mechanism through which they interact. এটা একটা। আর একটা হচ্ছে international relations or IR not only studies the relations among states, it also examines the roles of different non-state actors like multinational corporation, different NGOs, international organization and the like. তাহলে এই ধরনের আমরা উত্তরটা পাচ্ছি আন্তর্জাতিক সম্পর্কের বৈশিষ্ট্যর ক্ষেত্রে। এবারে 1B-তে কোশ্চেন দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া আছে 1B-তে, যেটা দেখো সেখানে দেওয়া আছে আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসাবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। আমি পড়ানোর সময়, আমি তোমাদের ক্লাসে নেওয়ার সময় বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ককে এক একজন মতবাদীর, আন্তর্জাতিক সম্পর্কবিদরা বিভিন্নভাবে আলোচনা করেছেন। সেখানে আইডিয়ালিজম বা আদর্শবাদ একটা ঘরানা, আবার আর একটা ঘরানা হচ্ছে সেটাকে বলি আমরা বাস্তববাদ বা রিয়েলিজম। একটা হচ্ছে আমরা যেটাকে বলি লিবারালিজম বা উদারনীতিবাদ, আর একটা হচ্ছে মার্ক্সবাদ। তাহলে এতগুলো মতবাদ, এতগুলো দৃষ্টিভঙ্গি আছে, সেইভাবে আন্তর্জাতিক সম্পর্ককে আলোচনা করা হচ্ছে। আমরা এই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে প্রথমে আমরা যাব আদর্শবাদ। আদর্শবাদের দুটো বৈশিষ্ট্য এখানে বলেছে। আদর্শবাদের দুটো বৈশিষ্ট্য কি কি? আদর্শবাদের দুটো বৈশিষ্ট্য আমরা বলতে পারি, আদর্শবাদের বা আইডিয়ালিজমের দুটো বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর আমরা বলতে পারি যে আদর্শবাদীরা আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে নৈতিকতা ও মূল্যবোধ, মরালিটি আর ভ্যালুস, নৈতিকতা ও মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে থাকেন। অর্থাৎ আইডিয়ালিস্ট থিঙ্কার্স তারা কি করেন? Idealist thinkers analyzes
tries to analyze, ideological thinkers try to analyze কি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে মরালিটি অ্যান্ড ভ্যালুস, অর্থাৎ নৈতিকতা ও মূল্যবোধ এর ওপর গুরুত্ব দিয়ে থাকেন, ইম্পর্টেন্স দেন। মরালিটি, তাই ইম্পর্টেন্স অন মরালিটি অ্যান্ড ভ্যালুস, এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য, একটা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স। আর একটা হচ্ছে 2 নম্বর ফিচার্স বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আদর্শবাদীরা মনে করেন যে শিক্ষার প্রসার, এক্সপ্যানশন অফ এডুকেশন, শিক্ষার প্রসার, কূটনৈতিক আলোচনা, ডিপ্লোম্যাটিক অ্যানালিসিস, ডিপ্লোম্যাটিক ডিসকাশনস এবং সহযোগিতা বা কোঅপারেশন, এই সহযোগিতার মাধ্যমে যুদ্ধকে এড়ানো সম্ভব। অর্থাৎ ওয়ারকে আমরা ইগনোর করতে পারি, আমরা যুদ্ধকে এড়াতে পারি, আমরা যুদ্ধকে আটকে দিতে পারি। উই ক্যান রেজিস্ট ওয়ার থ্রু এক্সপ্যানশন অফ এডুকেশন, ডিপ্লোম্যাটিক রিলেশনস, ডিপ্লোম্যাটিক ডিসকাশনস অ্যান্ড ওয়ার্ল্ড একটা ইন্টারন্যাশনাল কোঅপারেশন, অর্থাৎ আন্তর্জাতিক সহযোগিতামূলক একটা যদি পরিস্থিতি থাকে, তাহলে কিন্তু আমরা যুদ্ধকে সরিয়ে একটা শান্তির পৃথিবী করতে পারি। আদর্শবাদীরা, আমরা যদি আদর্শবাদের মানে থিওরির দিক থেকে আদর্শবাদকে বলি, তাহলে আদর্শবাদীরা কিন্তু একটা যে জিনিসটা আমাদের সামনে আছে তা নয়, যেটা আমরা করতে চাইছি, অর্থাৎ আদর্শ, সেখানে একটা আইডিয়াল থাকবে, সেখানে কিন্তু কোনো রকম মানে যুদ্ধ থাকবে না, অশান্তি থাকবে না, কোনো দ্বন্দ্ববিরোধ থাকবে না, একটা শান্তির পৃথিবী তারা তৈরি করতে চেয়েছিলেন। উইলসনের যে 14 দফা দাবি ছিল, তার মধ্যেও আমরা পাই কান্টের একটা বিশ্ব সমবায় তৈরি করা। ইম্যানুয়েল কান্ট, তিনি একটা বিশ্ব সমবায় করতে চেয়েছিলেন। এইটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আদর্শবাদের একটা আলোচনা করতে পারি। তাহলে আমরা শুধু 2টো জিনিস বলছি, একটা হলো নৈতিকতা আর মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ, আর একটা হচ্ছে শিক্ষার প্রসার, কূটনৈতিক আলোচনা এবং সহযোগিতামূলক পরিবেশ। তাহলে এটা হলে আমরা পেয়ে যাচ্ছি আন্তর্জাতিক, আমরা আদর্শবাদের মূল লক্ষ্যগুলো, মূল বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম। এরপরে আমাদের যখন সেকেন্ড কোশ্চেন আমরা আসছি 2 নম্বরের এ বি 2টো প্রশ্ন দেওয়া আছে। সেখানে হচ্ছে রিজিওনাল অর্গানাইজেশনস, মেজর রিজিওনাল অর্গানাইজেশনস বা আঞ্চলিক প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্রতিষ্ঠান, সেখানে তোমাদের পড়তে হবে ইউরোপিয়ান ইউনিয়ন, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, আর একটা পড়তে হবে আসিয়ান পড়তে হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়াস কর্পোরেশন কমিউনিটি, অর্থাৎ আসিয়ান, এটা দেখছি আমরা, হ্যাঁ, রিজিওনাল অর্গানাইজেশন অফ সাউথ ইস্ট এশিয়া। তাহলে আমরা এখানে সার্কের প্রথম বলা হয়েছে যে সার্ক আমরা ভালোভাবে জানি 1985 সালে আমরা ঢাকায় যে বাংলাদেশে সার্ক শুরু হয়, এবং তৎকালীন বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, তার উদ্যোগে যে হয় সার্ক, তখন ছিল সার্কের 7 জন সদস্য রাষ্ট্র। পরবর্তীকালে আফগানিস্তান এর সঙ্গে সদস্যভুক্ত হওয়ায় বর্তমানে 8 জন সদস্য রাষ্ট্র হয়েছে সার্কের। সার্কের মূল নীতি বলতে চাওয়া হয়েছে, জিজ্ঞেস করা হচ্ছে সার্কের মূল নীতিগুলো কি। সার্কের কিন্তু আমরা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের সনদের, সার্কের সনদের 1 নম্বর ধারায় এর মূলনীতিগুলো বলা হয়েছে। তাহলে আমরা 2 নম্বরের আনসারের ক্ষেত্রে মূলনীতি বলার ক্ষেত্রে আমরা এইটুকুনি বলবো যে দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করা, বাড়ানো এবং এই অঞ্চলের রাষ্ট্রগুলির মধ্যে যৌথ স্বনির্ভরতার প্রসার ঘটানো। তার কি হলো? দক্ষিণ এশীয় অঞ্চলের, সাউথ এশিয়ান রিজিয়নের
আমরা দক্ষিণ এশীয় অঞ্চলের যেটা দেখব, যে দক্ষিণ এশীয় অঞ্চলের আমরা অর্থনৈতিক সমৃদ্ধি, ইকোনমিক ডেভেলপমেন্ট, সামাজিক অগ্রগতি, সোশ্যাল ডেভেলপমেন্ট এবং সাংস্কৃতিক উন্নয়ন, কালচারাল ডেভেলপমেন্ট, তার জন্যে বিভিন্ন সার্কভুক্ত রাষ্ট্রের মধ্যে একটা আদান প্রদান, সাংস্কৃতিক আদান প্রদান, অর্থনৈতিক আদান প্রদানের ব্যবস্থা করা এবং এই অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে একটা যৌথ স্বনির্ভরতার প্রসার ঘটানো। একসঙ্গে কোনো স্বনির্ভরভাবে কোনো কাজ করার ক্ষেত্রে একটা যৌথ স্বনির্ভরতা, একটা ডিপেন্ডেন্সি থাকবে নিজেদের মধ্যে একটা, সেটা আমরা ব্যবস্থা করতে পারি। যে প্রিন্সিপালস অফ সার্কের ক্ষেত্রে আমরা বলতে পারি মিউচুয়াল কোঅপারেশন অ্যামং দ্য মেম্বার স্টেটস শ্যাল বি এক্সিকিউটেড অন দ্য প্রিন্সিপালস বেসড অন রেসপেক্ট ফর sovereign equality, territorial integrity, political independence, non-interference in the international affairs of other states and mutual benefits. তাহলে এটার আমরা যদি বাংলা করি তাহলে বলা যেতে পারে মিউচুয়াল কোঅপারেশন মানে আমরা পারস্পরিক একটা সহযোগিতামূলক পরিবেশ থাকবে মেম্বার স্টেটসের মধ্যে, সদস্য রাষ্ট্রদের মধ্যে, অন দ্য প্রিন্সিপালস বেসড অন, কি নীতির উপর থাকবে, বেসড অন রেসপেক্ট ফর সভারেন ইকুয়ালিটি, প্রত্যেকটা সার্কভুক্ত যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকের সার্বভৌমত্ব, প্রত্যেকের সার্বভৌম সমতার উপর আমরা সম্মান প্রদর্শন করব। টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অর্থাৎ ভূখণ্ডগত যে অখণ্ডতা আছে সেটাকে সম্মান করব। পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, রাজনৈতিক স্বাধীনতাকে সম্মান করব। নন ইন্টারফিয়ারেন্স ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফ আদার স্টেটস, অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। এবং মিউচুয়াল বেনিফিট, একসঙ্গে সবাই মিলে কোনো জায়গায় সুযোগ সুবিধা হলে সেটা সবাই মিলে একসঙ্গে ভাগ বাটোয়ারা করে নেব। এইটাই হচ্ছে সার্কের মূল নীতি। এই নীতির ভিত্তিতেই সার্ক গঠিত হয়েছিল। এরপরে আমরা চলে আসব আসিয়ান, আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের কার্যাবলী কী? আসিয়ানের কার্যাবলী কি? অর্গানাইজেশনস আসিয়ানস ফাংশনস অ্যান্ড রোলের ক্ষেত্রে বলা হচ্ছে আসিয়ানের কার্যাবলী। এটার একটা কোশ্চেন আছে, তাহলে 2 বিটা কোশ্চেন হচ্ছে আসিয়ানের কার্যাবলী আলোচনা করো। তা 2 নম্বরে আসিয়ানের কার্যাবলী আলোচনা করলে অত কার্যাবলী তো বলা যাবে না, আমরা মোটামুটি মেন কার্যাবলী যেটা প্রধান কার্যাবলী সেই আলোচনাটা করব। আসিয়ানের কার্যাবলীর ক্ষেত্রে আমরা বলবো যে আসিয়ানের প্রধান কাজ হলো দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে, আসিয়ানের প্রধান কাজ হলো দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি, নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। তাহলে দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে একটা লং টার্ম পিস, সিকিউরিটি অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি, টু মেনটেন পলিটিক্যাল স্টেবিলিটি, একটা লং টার্ম পিস অ্যান্ড সিকিউরিটি কোথায় না সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এইভাবে যে আসিয়ানের কাজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাংশনস রোল লেখা আছে ডিউরিং দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স আসিয়ান, তাহলে বলবো কি যে আসিয়ান ডিলস করছে তার প্রধান দ্য মেন ফাংশনস অফ আসিয়ান is to maintain long-term peace, security and political stability in the Southeast Asian region. অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি, নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। এরপরে আমরা 3A কোশ্চেনে যাচ্ছি, সেখানেও দেওয়া হয়েছে দুটো কোশ্চেন এ এবং বি, যে কোনো একটা লিখতে হবে। সেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির দুটো বিচার বিভাগীয় ক্ষমতার উল্লেখ করো। অর্থাৎ জুডিশিয়াল পাওয়ার্স অফ ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ভারতের বিচারপতির দুটো বিচার বিভাগীয় ক্ষমতা আলোচনা করো। সেই বিচার বিভাগীয় ক্ষমতা আলোচনা করার ক্ষেত্রে আমরা বলতে পারি ভারতীয় রাষ্ট্রপতির
দুটো বিচার বিভাগীয় ক্ষমতা হলো, ভারতের সংবিধানকেও নিয়ে এসেছি, 72 নম্বর ধারায় বলা আছে বিচার বিভাগীয় ক্ষমতার ক্ষেত্রে, সংবিধানের 72 নম্বর ধারায় রাষ্ট্রপতির বিচার বিভাগীয় ক্ষমতা বলা আছে। সেখানে পরিষ্কার যেটা বলা আছে 72, powers of president to grant pardons etc. and to suspend, remit or commute sentences in certain cases. The president, এখানে বলা হয়েছে clause 1-এ, the president shall have the power to grant pardons, reprieves, respites or remissions of punishment, or to suspend, remit or commute the sentence of any person convicted of any offense. অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারেন, তার মৃত্যুদণ্ড রদ করতে পারেন, তার অন্য শাস্তি দিতে পারেন, তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দিতে পারেন, দরকার হলে তাকে মুক্তিও দিতে পারেন তিনি যদি বিবেচনা করেন। আর একটা কী হবে, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি অ্যাপয়েন্টস করেন কাদের? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের তিনি কিন্তু নিযুক্ত করেন এবং পার্লামেন্টের সুপারিশক্রমে আন্ডার দ্য অ্যাডভাইস অফ দ্য পার্লামেন্ট তিনি তাদের পদচ্যুতও করতে পারেন, তাদের এক্সপেল করতে পারেন। অর্থাৎ কোনো সুপ্রিম কোর্টের বিচারপতি কিংবা হাইকোর্টের বিচারপতি কোনো রকম আইন অমান্য করেছেন, কোনো ধরনের দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছেন, সেরকম যদি প্রমাণিত হয় রাষ্ট্রপতি কিন্তু তাকে পদচ্যুতও করতে পারেন। বিচার বিভাগীয় ক্ষমতা রাষ্ট্রপতির প্রচণ্ড রকমের আছে। সেই জন্য রাষ্ট্রপতি আমাদের বলা হয় যে তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের 1 নম্বর নাগরিক। যদিও আমাদের ভারতবর্ষে মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থা আছে, তবুও রাষ্ট্রপতি কিন্তু আমাদের 1 নম্বর নাগরিক এবং ভারতের কাগজে কলমে নিয়মতান্ত্রিক শাসক প্রধান কিন্তু রাষ্ট্রপতি। এটা আমরা জানলাম। এবারে 3B হচ্ছে, সেটা বলা হচ্ছে যে জনস্বার্থ মামলা, PIL বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ PIL? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। জনস্বার্থ মামলা বলতে আমরা কি বুঝি? জনস্বার্থ মামলা, জনস্বার্থ মামলা আমরা যদি PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনস মিনস, আমরা একটু যদি লিখে নিই, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মিনস litigation undertaken to secure public interest and demonstrates the availability of justice. Public interest litigations means litigation undertaken to secure public interest and demonstrates the availability of justice to socially disadvantaged parties. অর্থাৎ আমরা বাংলা করলে এরম করতে পারি যে PIL বা জনস্বার্থ মামলা, বাংলায় বলবো জনস্বার্থ, অর্থাৎ জনগণের স্বার্থে যে মামলা করা হচ্ছে। প্রত্যেকটা কথা হচ্ছে একটা পরিষ্কার বুঝতে গেলে জনস্বার্থ মামলা হচ্ছে যিনি মামলা করছেন তিনি এই মামলার সঙ্গে যুক্ত নন, তিনি একদম এর বাইরের লোক। অর্থাৎ যে কোনো ব্যক্তি বা সংগঠন দ্বারা জনগণের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে বা নাগরিক অধিকার খর্ব হচ্ছে এমন বিষয় সংক্রান্ত কোনো আইনগত মামলাকেই আমরা জনস্বার্থ মামলা বলবো। আরেকবার বলি, জনস্বার্থ মামলা কাকে বলবো? যে কোনো ব্যক্তি বা সংগঠন দ্বারা জনগণের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে বা নাগরিক অধিকার খর্ব হচ্ছে এমন বিষয় সংক্রান্ত কোনো আইনগত মামলাকেই জনস্বার্থ মামলা বলা হয়। জনস্বার্থ মামলার ক্ষেত্রে এইটা লিখলেই যথেষ্ট, 2-এ 2 পাওয়া যায়। আমরা জানার জন্য জেনে রাখবো জনস্বার্থ মামলা কবে থেকে এলো, কেন এলো, জনস্বার্থ মামলা কেন হলো। 1980-র দশকে ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সমাজের দুর্বল, প্রান্তিক, অবহেলিত জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য PIL এর মাধ্যমে, জনস্বার্থ মামলার মাধ্যমে সক্রিয় ভূমিকা নিতে শুরু করে। অর্থাৎ তাদের মনে হয়েছিল যে সমাজের যারা উইকার সেকশনস অফ দ্য কমিউনিটি, পুয়ার, উইকার
সাবলটান সেকশনস, যারা বঞ্চিত, যারা ডিপ্রাইভড, যাদের কাছে যাদের মামলা খরচা দিয়ে প্রচণ্ড খরচা, তারা মামলা দিতে পারে না, মামলার জায়গায় যেতে পারে না, তাদের জন্যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাদের মৌলিক অধিকার রক্ষার জন্যে এই ব্যাপারে সক্রিয় হয়। এক্ষেত্রে একজনের নাম অবশ্যই করতে হবে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি PN ভগবতী। PN ভগবতীর উদ্যোগেই জনস্বার্থ মামলা শুরু হয়। তাহলে আমাদের জনস্বার্থ মামলা কাকে বলে আমরা জানতে পারলাম। এরপরে সেকশন এর 5 নম্বর 5-এর A-B দুটো কোশ্চেন আছে। সেকশনের 5-এর একটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বুঝি, আর না 4টা বাকি আছে, 4 আছে, 4 হয়নি। 4-এর দেখা যাচ্ছে যে সুশীল বা পুরো সমাজ অর্থাৎ সিভিল সোসাইটি মুভমেন্ট, তার দুটো ক্যারেক্টারিস্টিক্স আমরা জানতে চাইছি, দুটো বৈশিষ্ট্য, সুশীল বা পৌর সমাজ বা নাগরিক সমাজ আন্দোলনের দুটো বৈশিষ্ট্য আর চিপকো আন্দোলনের দুটো বৈশিষ্ট্য। A আর B দুটো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে সুশীল বা পুরো সমাজ আন্দোলনের দুটো বৈশিষ্ট্য। হোয়াট ইজ সিভিল সোসাইটি মুভমেন্ট? হোয়াট ইজ সিভিল সোসাইটি মুভমেন্ট? আমরা যদি দেখি এটা যে কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্ট, মিনিং অফ সিভিল সোসাইটি মুভমেন্ট কাকে বলছি, আমরা যদি ইংরেজিতে বলি সিভিল সোসাইটি মুভমেন্ট, তাহলে বলতে পারবো সিভিল সোসাইটি মুভমেন্টস মিন sphere organized and run by people who remains outside the ambit of state or government and where different non-government organizations, social organizations and citizens are engaged in safeguarding their rights and interests. অর্থাৎ সুশীল সমাজের আন্দোলনের দুটো বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে সিভিল সোসাইটি মুভমেন্ট কি, একটা হচ্ছে সেলফ রেগুলেটেড। দ্য সিভিল সোসাইটি অর্গানাইজেশনস, এটা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট এবং সেলফ রেগুলেটেড মুভমেন্ট, এবং এটা একটা এই মুভমেন্টের দ্বারা বাই দিস মুভমেন্ট the government, the administration can aware public opinion and their demands. তাহলে সুশীল সমাজ বা পৌর সমাজ আন্দোলনের দুটো বৈশিষ্ট্য কি বলবো, যে পৌর সমাজ আন্দোলন 1 নম্বর হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং ডেমোক্রেটিক আন্দোলন, স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক আন্দোলন, পৌর সমাজের আন্দোলন স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক আন্দোলন, এবং 2 নম্বর হচ্ছে এই আন্দোলনগুলি জনগণের মতামত, অধিকার ও আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গড়ে ওঠে। জনগণের মতামত থাকে, পাবলিক ওপিনিয়ন থাকে, তাদের রাইটস থাকে এবং তাদের আকাঙ্ক্ষা ডিমান্ডস থাকে, সেই ডিমান্ডের ওপর ভিত্তি করে গড়ে ওঠে সিভিল সোসাইটি মুভমেন্টসগুলো। এরপরে এরম ধরনের তোমাদের সিভিল সোসাইটি মুভমেন্ট দুটো পড়তে হবে, একটা চিপকো আন্দোলন, একটা নর্মদা বাঁচাও আন্দোলন। তাহলে আমরা চিপকো আন্দোলন, চিপকানা থেকে এসছে, বৃক্ষ নিধন রোধ করার জন্য যে চিপকো আন্দোলন, সেই B নম্বরে 4-এর B-তে কোশ্চেন দেওয়া হয়েছে যে চিপকো আন্দোলনের দুটো বৈশিষ্ট্য লেখো। চিপকো আন্দোলনের দুটো বৈশিষ্ট্য কি লিখবো? চিপকো আন্দোলনের দুটো বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য লিখি, চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল, চিপকো আন্দোলনের মূল বৈশিষ্ট্য ছিল বৃক্ষ নিধন রোধ, গাছ কাটাকে আটকানো এবং পরিবেশ রক্ষা করা। আর 2 নম্বর হচ্ছে চিপকো আন্দোলনের একটা দেখা যাচ্ছে নারীদের সক্রিয় অগ্রণী ভূমিকা, অর্থাৎ চিপকো আন্দোলনকে অনেকে নারীবাদী আন্দোলন বলেন, উমেন্স মুভমেন্ট বলেন, কারণ রানীরা এখানে সক্রিয় অগ্রণী ভূমিকা নিয়েছেন। বন্দনা শিবা তিনি বলেছেন তার গ্রন্থে, মীরা বেহেন এবং সরলা বেহেন এরা দুজন চিপকো আন্দোলনের ক্ষেত্রে খুব অগ্রণী ভূমিকা, নেতৃস্থানীয় ভূমিকা নিয়েছিলেন। তাই চিপকো আন্দোলনের দুটো উদ্দেশ্য কি, একটা হচ্ছে বৃক্ষ নিধন রোধ করা, অর্থাৎ গাছ কাটা বন্ধ করা এবং পরিবেশকে রক্ষা করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা,
এবং নারীদের অগ্রণী সক্রিয় ভূমিকা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে চিপকো আন্দোলনের কথা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফরেস্ট রিলেটেড হোম বেসড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মেকিং অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়ালস ফর ইট, এবং এটা একসঙ্গে বলা যেতে পারে এটা উইমেন্স মুভমেন্ট এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ উইমেন্স দ্য মুভমেন্ট। তাহলে চিপকো আন্দোলনের এই আমরা দুটো বৈশিষ্ট্য পেলাম। এরপরে আমরা চলে আসছি 5 নম্বরের, অর্থাৎ এই কোশ্চেনের একদম শেষের দিকে চলে যাচ্ছি। 5-এর এ এবং 5-এর বি। 5-এর এতে বলা হচ্ছে আমরা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বুঝি, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট বলতে কি বোঝা যায়, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বুঝি। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বোঝায় আমরা একটু লিখে নিতে পারি, তোমরা ভালোভাবে শোনো, শুনে লিখে নাও। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে এমন একটা প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থাকে বোঝানো হয়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে এমন একটা প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থাকে বোঝানো হয় যার মাধ্যমে স্থানীয় এলাকার জনগণ স্থানীয় প্রশাসন পরিচালনার জন্য নিজেরাই প্রতিনিধিদের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট আমরা কি বলবো, লোকাল সেলফ গভর্নমেন্ট বলতে আমরা কি বোঝাতে চাই, যে রুরাল সেলফ গভর্নমেন্ট বা লোকাল সেলফ গভর্নমেন্ট হচ্ছে যে এমন ধরনের একটা ব্যবস্থা যেখানে আমরা দেখছি যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পলিটিক্যাল স্ট্রাকচার থ্রু হুইচ লোকাল পিপল বাই দেয়ার রিপ্রেজেন্টেটিভস, তাদের রিপ্রেজেন্টেটিভের দ্বারা, লোকাল রিপ্রেজেন্টেটিভ অবশ্যই, তারা কি করছে যে স্থানীয় প্রশাসন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে তারা ডাইরেকশন দিচ্ছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে তারা চালাচ্ছে। ফাংশনিং অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কারাই করছে? লোকাল পিপল তাদের প্রতিনিধি, তাদের রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে কাজটা করছে এবং এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে। আমরা জানি যে আমাদের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা গ্রামীণ, একটা হচ্ছে রুরাল, আর একটা হচ্ছে আরবান বা শহুরে। তা একটা হচ্ছে নগর কেন্দ্রিক, একটা হচ্ছে গ্রাম কেন্দ্রিক। গ্রাম কেন্দ্রিক যে লোকাল ব্যবস্থা, লোকাল সেলফ গভর্নমেন্ট, সেখানে আমরা 3টে ভাগ পাচ্ছি। সেখানে পঞ্চায়েত ব্যবস্থা, 3 টায়ার সিস্টেম আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। সেখানে সর্বনিম্ন স্তরে আছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম লেভেলে, তারপরে আছে ব্লক লেভেলে আছে পঞ্চায়েত সমিতি, তারপরে আছে জেলা পরিষদ জেলা লেভেলে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এইটা হচ্ছে আমাদের গ্রামের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা, গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা। এবং নগরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা, আরবান, যেটা আমরা সেলফ গভর্নমেন্ট পাচ্ছি, আরবান সেলফ গভর্নমেন্ট, সেখানে আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, আর একটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা পাচ্ছি, আর একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি পাচ্ছি। মিউনিসিপ্যাল কর্পোরেশন যেন কলকাতা, চন্দননগর, এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন, আসানসোল, হাওড়া, এগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন। কিন্তু যারা বজবজে মিউনিসিপ্যালিটি, মহেশতলে মিউনিসিপ্যালিটি, এগুলো হচ্ছে খড়দা মিউনিসিপ্যালিটি, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, এগুলো হচ্ছে পৌরসভার আন্ডারে। তাহলে আমরা এইভাবে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কাকে বলে আলোচনা করলাম। তারপরে বি আছে, 5B-তে আছে যে 73rd অ্যামেন্ডমেন্ট, আমরা জানি 1992 সালে হয়েছিল, কার্যকর 1993 সালে। 73rd অ্যামেন্ডমেন্ট সংবিধানের 73তম সংবিধান সংশোধনের দুটো বৈশিষ্ট্যের উল্লেখ করতে বলেছে। 73rd অ্যামেন্ডমেন্টের দুটো বৈশিষ্ট্য করতে বলেছে। 73rd অ্যামেন্ডমেন্ট আমরা দুটো বৈশিষ্ট্য কি আছে, দুটো বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য লিখব, সমগ্র দেশে 73তম সংবিধান সংশোধনের দুটো বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হচ্ছে সমগ্র দেশে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কাঠামো গড়ে তোলার কথা বলা হয়। ত্রিস্তরীয়, গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত,
তারপরে ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সমগ্র দেশে গড়ে তোলার ব্যবস্থা করা হয় এবং এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে কিন্তু দিকদর্শন করেছে, পশ্চিমবঙ্গ কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিল, এটাও কিন্তু আমাদের জেনে রাখা দরকার। আমাদের এই পশ্চিমবঙ্গ এখানে কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকায়, প্রতিটা গ্রাম পঞ্চায়েত মানে একটা গ্রামের নামে গ্রাম পঞ্চায়েত হচ্ছে, সেই গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটদাতাদের নিয়ে একটা গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে। গ্রাম সভা কারা থাকবে? প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক সদস্য থাকবে এবং প্রতি 6 মাসে সেখানে একবার করে তাদের সভা আহ্বান করতে হবে। এই হলো আমাদের গ্রাম মানে ৭৩তম সংবিধান সংশোধনের দুটো বৈশিষ্ট্য। তাহলে সংবিধান সংশোধনের দুটো বৈশিষ্ট্য আমরা পড়ে দিলাম। এবারে সেকশন বি এর দিকে আমরা যাব। সেকশন বি এর দিকে গিয়ে আমরা আঞ্চলিক সংগঠন, সেকশন বি 6-এর দুটো কোশ্চেন আছে, একটা 6A একটা 6B। 6-এর কোশ্চেন দেওয়া হয়েছে আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের ভূমিকা। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা টাইম ম্যানেজমেন্ট কি করে করব। আমরা এই 5টা কোশ্চেন লিখতে কত সময় নেব? অর্থাৎ আমার কাছে মোট সময় হচ্ছে 120 মিনিট। 120 মিনিটের মধ্যে আমি 60 মিনিট রেখে দিই 6 নম্বরের 3টে কোশ্চেন লেখার জন্যে। অর্থাৎ 20 মিনিট করে 6 নম্বরের 3টে কোশ্চেন যথেষ্ট সময় তার মধ্যে লেখা যাবে। এই বাদ দিয়ে আর 60 মিনিট মনে রাখবো। 60 মিনিটের মধ্যে 10 মিনিট বা 5 মিনিট আমাকে রাখাতে হবে রিভিশন করার জন্যে, এবং এখানে আমার 15 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব 10 নম্বরের কোশ্চেনটাকে, অর্থাৎ 2 নম্বরের যে 5টা কোশ্চেন 10 নম্বর শেষ করতে, এবং 4 নম্বরের যে 3টে কোশ্চেন সেটা করার জন্য তাহলে আমার কত রইল, সময় রইল এখানে 20 মিনিট। 20 মিনিট যদি রিভিশনে রাখি তাহলে 20 মিনিট ওইখানে আমি রাখবো। 5 মিনিট রিভিশনে রাখলে এখানে আমি 3টে কোশ্চেন লিখতে 25 মিনিট সময় রাখি। 3টে কোশ্চেন লিখতে 25 মিনিট সময় রেখেও কিন্তু করতে পারি, বা 22 মিনিটের মধ্যে শেষ করব। তার মধ্যে আমি 4 নম্বরের 3টে কোশ্চেন, এবং 4 নম্বরের কোশ্চেনটার মোটামুটি লেন্থ হওয়া উচিত 100 ওয়ার্ডের মধ্যে। 100 ওয়ার্ডের মধ্যে একটা রাফলি আমরা ধরে নিচ্ছি 100 ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ড লিমিট যদি বলি 100 ওয়ার্ডের মধ্যে আমরা লিখব। অর্থাৎ মেন জিনিসগুলো, মেন টপিক, আমরা বাইরের দিকে চলে যাব না, উত্তর যেটা চাওয়া হয়েছে সেইটা দেব। যতটুকু চাওয়া হয়েছে, বলা হয়েছে আঞ্চলিক সংগঠন হিসেবে সার্কের ভূমিকা বর্ণনা করো। অর্থাৎ আঞ্চলিক সংগঠন হিসেবে সার্ক কি ভূমিকা পালন করেছে সেখানে যদি আমরা বলি, সেখানে আমরা বলতে পারি যে আঞ্চলিক রোল অফ সার্ক অ্যাজ রিজিওনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা যদি রোলটা ধরি তাহলে এখানে আমরা বলতে পারি সার্ক হ্যাজ শোন its success in concluding many international agreements. For example, in 1993, the Treaty of Cooperation between SAARC and UNICEF has been concluded. এরম ধরনের হয়েছে কাজ। This treaty will help in the fulfillment of many proposals of the SAARC for the benefit of children. Besides, in 1995, SAARC and UNDP, United Nations Development Program, the objectives of this agreement is to remove poverty, to fight against environmental pollution, to mobilize natural resource, to increase employment, and to improve the conditions of the women. In 1995, improve the conditions of women between SAARC and UNDP, DCP, to resist the abuse of trafficking of drugs. Already in 1994, an agreement between SAARC and Asia Pacific Telecommunity was concluded in order to improve telecommunications. তাহলে আমরা বলতে পারি সার্কের যে মূলনীতি বা ভূমিকার ক্ষেত্রে, অর্থাৎ সার্ক কি কাজ করে, সেই সার্ক হচ্ছে মেনলি তো একটা পারস্পরিক সহযোগিতার উপর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ কোঅপারেশনের উপর দাঁড়িয়ে আছে। কি কি কাজ তারা করেছে বলতে পারি যে তারা সাফল্য পেয়েছে কোথায়, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে, যেরকম 1993 সালে তারা করেছে কি সার্কের সঙ্গে ইউনিসেফ, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, তার সঙ্গে একটা মিলে তারা কোঅপারেশন করে একটা ট্রিটি করেছে, যার ফলে এই সার্ক অঞ্চলের মেনি প্রপোজাল অফ সার্ক ফর দ্য বেনিফিট অফ চিলড্রেন,
অর্থাৎ শিশুদের স্বাস্থ্য, তার শিক্ষা সম্পর্কে, তার আপলিফমেন্ট, তার উৎকর্ষতা বাড়ানোর জন্যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই 1995 সালে ইউএনডিপির সঙ্গে সার্ক একটা চুক্তি করেছে, যেটা পরবর্তীকালে 1994 দেখতে পাচ্ছি সার্কের সঙ্গে এশিয়া প্যাসিফিক একটা টেলিকমিউনিকেটি একটা চুক্তি হয়েছে। তার ফলে দেখা যাচ্ছে যে এই অঞ্চলের, সার্ক অঞ্চলের দারিদ্র এবং এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশগত যে দূষণ সেটাকে সরানোর জন্য টু মোবিলাইজ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদকে আরও কার্যকর করার ক্ষেত্রে, প্রাকৃতিক সম্পদ নিয়ে কাজ করার ক্ষেত্রে, টু ইনক্রিজ এমপ্লয়মেন্ট, এখানে চাকরি বাড়ানোর ক্ষেত্রে, বেকারত্ব কমানো এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সার্ক ভালো কাজ করেছে। ইমপ্রুভ দ্য কন্ডিশনস অফ ওমেন, এবং তার সঙ্গে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে, মহিলাদের সামাজিক অবস্থানের উন্নতি হয়েছে। ড্রাগ ট্রাফিকিং অর্থাৎ বিভিন্ন মাদক দ্রব্য যে চোরাচালান সেটাকে বন্ধ করার জন্য সার্ক চেষ্টা করেছে। এইগুলো তারা চেষ্টা করে গেছে। অর্থাৎ সার্কের রোলের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। আন্তর্জাতিক শান্তি, তারা এই এশীয় অঞ্চলের শান্তি রক্ষার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে আমরা যেটা দেখব ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যগুলি, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন যেটা গঠিত হয়েছিল, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ভেঙে ইউরোপীয় ইউনিয়ন যেটা হয়েছিল তার উদ্দেশ্য কী ছিল? অবজেক্টিভস কী ছিল? অবজেক্টিভস অফ ইউরোপিয়ান ইউনিয়নের মূল উদ্দেশ্যটা কী ছিল? ইউরোপিয়ান ইউনিয়নের মূল উদ্দেশ্য যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব ইউরোপীয় অঞ্চলের এই একই জিনিস, ইউরোপীয় অঞ্চলের যদি আমরা দেখতে পাই যে এখান থেকে আমরা যে দেখছি যে ইউরোপীয় পরিষদ, ইউরোপীয় সংসদ, ইউরোপীয় ইউনিয়নের পরিষদ হলো, সেইখান থেকে আমরা ইউরোপীয় আদালত, ইউরোপীয় হিসাব পরীক্ষা আদালত, সেইখান থেকে ইউরোপীয় ইউনিয়ন আসছে। ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য কী ছিল? লক্ষ্যর মধ্যে আমরা ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কী ছিল আমরা বলতে পারি: শান্তি, মূল্যবোধ ও নাগরিকদের কল্যাণ সাধন করা, ইউরোপীয় অঞ্চলের আভ্যন্তরীণ ক্ষেত্রে সীমানা ছাড়াই স্বাধীনতা, নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করা, এবং পাশাপাশি শরণার্থী অভিবাসন নিয়ন্ত্রণ, অপরাধ দমন করতে বাহ্যিক সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, একটা আভ্যন্তরীণ বাজার প্রতিষ্ঠা করা, একটা ইন্টারনাল একটা ইউরোপের মধ্যে একটা বাজার তৈরি করা, মার্কেট সৃষ্টি করা, যেখানে ইউরো মুদ্রা, ডলারের পরিবর্তে ইউরো চলবে। সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্য স্থিতিশীলতার উপর ভিত্তি করে সুস্থায়ী উন্নয়ন অর্জন এবং পূর্ণ কর্মসংস্থান, সামাজিক অগ্রগতি সহ একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজার অর্থনীতি অর্জন করা, পরিবেশের গুণগত মান সংরক্ষণ করা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নকে উৎসাহিত করা, সামাজিক বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, সামাজিক ন্যায় বিচার সুরক্ষা, নারী পুরুষের সমতা, শিশুদের অধিকার রক্ষা। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, ইকোনমিক, সোশ্যাল এবং লোকাল, রিজিওনাল যে সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি এবং পারস্পরিক নির্ভরতা বৃদ্ধি করা, একটা অর্থনৈতিক ও মুদ্রা বিষয়ক ইউনিয়ন গঠন, যার মুদ্রা হবে ইউরো। এইগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য বা লক্ষ্য। তাহলে আমরা ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য বা লক্ষ্য পড়লাম। এরপরে আমরা নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে 7 নম্বরের 7-এর এ এবং বি। 7-এর এতে বলা হয়েছে যে পৌর বা সুশীল সমাজ আন্দোলনের গুরুত্ব, অর্থাৎ ইম্পর্টেন্স অফ সিভিল সোসাইটি মুভমেন্ট। সুশীল সমাজ আন্দোলনের যে গুরুত্ব, সেই গুরুত্বটা কি করব? গুরুত্বর ক্ষেত্রে আমরা নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্বের ক্ষেত্রে আমরা বলতে পারি যে নাগরিক সমাজ আন্দোলন, আমরা একটা বলতে পারি যে নাগরিক সমাজ আন্দোলন গণতান্ত্রিক ব্যবস্থাকে অনেকগুলো গুরুত্ব আছে, 3-4টে গুরুত্ব আমরা জাস্ট আলোচনা করব। প্রথম হচ্ছে যে নাগরিক সমাজের আন্দোলন গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে।
আমরা গণতন্ত্র মানে কি মনে করি? গণতান্ত্রিক শাসন, যে শাসনে গণতন্ত্র অর্থাৎ জনগণ যেখানে কথা বলতে পারবে, অর্থাৎ কথা বলার স্বাধীনতা আছে। সরকারি নীতির যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় সেখান ক্ষেত্রে জনগণ সচেতন করে দিতে পারবে। নাগরিক সমাজ আন্দোলন সরকারকে একটা সচেতন করার ক্ষেত্রে নাগরিক সমাজ আন্দোলন কাজ করেছে। নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে দ্বিতীয়ত বলা যেতে পারে যে নাগরিক সমাজের সংগঠন এবং আন্দোলন মানুষকে তাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করেছে এবং নাগরিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করার যে তাগিদ, লড়াই করার যে উদ্যোগ, সেটাকে দৃঢ় করেছে। অর্থাৎ নাগরিক সমাজ আন্দোলন এই কাজগুলো করেছে এবং নাগরিক সমাজ আন্দোলনের মাধ্যমে বিভিন্ন অসাম্য, সমাজের বিভিন্ন অসাম্য, দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, জাতিগত বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। নারী অধিকার, পরিবেশ সংরক্ষণ, শ্রমিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে বিভিন্ন যে আন্দোলনগুলো গড়ে ওঠে, যে আমরা দেখছি যে নর্মদা আন্দোলন, যেগুলো নাগরিক সমাজ আন্দোলন খুব রিসেন্টলি যেটা আমরা বলতে পারি, যেটা আমাদের দেখা যাচ্ছে যে আরাবল্লী পর্বতের ক্ষেত্রে যেই জায়গাটা এলো, যে সেখানে পর্বত যদি কেটে দেওয়া হয়, সেখানে যদি অন্যরকম প্রাকৃতিক সম্পদকে অন্যভাবে ব্যবহার করা হয়, সেখানে পরিবেশটা ভীষণভাবে বিঘ্ন হবে। সেই জন্য সেখানে সরকার সেই জায়গাটায় আর যাবেন না। অর্থাৎ সরকারকে বোঝানো যে এইটা করলে কিন্তু এই জায়গাটা ভুল হয়ে যাচ্ছে, এই জায়গাটা গণ্ডগোল হচ্ছে। নাগরিক সমাজ কিন্তু মানে সরকারকে একসঙ্গে সচেতন করে তোলে এবং সরকারের বন্ধু। আমরা নাগরিক সমাজ আন্দোলনকে বলতে পারি যে সরকারের একটা বন্ধু হিসেবে সে কাজ করছে। অর্থাৎ বন্ধুর কাজ কিন্তু, প্রকৃত বন্ধুর কাজ কিন্তু তার ভালোটা এবং খারাপটা দুটোই দেখা, খারাপটাকে তাকে সংশোধন করে দেওয়া। তাহলে নাগরিক সমাজ যেখানে সে নগরে বাস করছে, সেই নগরের ভুলভালগুলো যদি সে সামনে ফেলে এবং ফেলে বলে এইখানে সরালে আমরা ভালো থাকবো, সেটা কিন্তু অবশ্যই স্বাগত জানানো উচিত। সেই জন্যে নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব আমরা এটা বলতে পারি। এরপরে আমরা যেটা দেখছি নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব। নর্মদা বাঁচাও আন্দোলন আমরা জানতাম যে সর্দার সরোবর প্রকল্পটা নিয়েই নর্মদা বাঁচাও আন্দোলন সূচনা হয়েছিল এবং নর্মদা বাঁচাও আন্দোলনের মেধা পাটেকার, যিনি একজন নেতৃস্থানীয় ছিলেন, মেধা পাটেকারের নর্মদা আন্দোলনের যে গুরুত্ব আমরা বলতে পারি, একটা গুরুত্বপূর্ণ পরিবেশ যে নর্মদা আন্দোলন কি কাজ করেছে, অর্থাৎ বাঁধ নির্মাণ স্থগিতকরণ। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রেক্ষিতে সর্দার সরোবর প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়, এটা একটা বিরাট ব্যাপার। এবং সর্দার সরোবর প্রকল্প যেখানে কাজ করতে গিয়ে সেখানকার যারা অধিবাসী তারা যে সরে যেতে হবে, তাদের আন্দোলনের চাপে সরকার পুনর্বাসন নীতি পর্যালোচনা করেন এবং 2017 সালে সুপ্রিম কোর্ট নর্মদা নদীর উপরে সর্দার সরোবর প্রকল্পের দ্বারা প্রভাবিত প্রতিটি পরিবারকে 60 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানে বিশ্ব ব্যাংকের এবং বিকল্প উন্নয়নের ধারণা প্রচেষ্টা হলো যে নর্মদা বাঁচাও আন্দোলন কিন্তু উন্নয়নের প্রচলিত মডেলের বিরুদ্ধে প্রশ্ন তোলে এবং সেখানে বিকল্প অর্থাৎ পরিবেশ বান্ধব হয়ে আমরা উন্নয়ন করব, কিন্তু উন্নয়নে যেন পরিবেশ, যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়, যেন পরিবেশ দূষিত না হয়, কলুষিত না হয়, সেই জায়গাটা আমরা দেখব। অর্থাৎ এই ধরনের আলোচনা আমরা পাচ্ছি। এরপরে আমরা 8 নম্বরের যে কোশ্চেনটা দেখছি, সেখানে এ এবং বি দুটো আছে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী, গ্রাম পঞ্চায়েত গ্রাম স্তরে আমরা বলেছি স্থানীয় স্বায়ত্তশাসনে গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের কার্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি এখানে কিছু অবশ্য পালনীয় গ্রাম পঞ্চায়েতের কাজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। গ্রাম পঞ্চায়েতের যে কাজ, গ্রাম পঞ্চায়েতের কাজের ক্ষেত্রে গঠন ক্ষমতা, গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীর ক্ষেত্রে 3টে কাজ। একটা হচ্ছে অবশ্য পালনীয় কর্তব্য, কম্পালসারি যে ডিউটিসগুলো। একটা হচ্ছে অর্পিত, যেটা ডেলিগেটেড ডিউটিস, ডেলিগেটেড ফাংশনস। আর একটা হচ্ছে স্বেচ্ছাধীন, অর্থাৎ এটা সে করতেও পারে নাও করতে পারে। তাহলে অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে কি আছে? গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে হচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষণ, ময়লা নিষ্কাশন, অপরিচ্ছন্নতা নিবারণ, ম্যালেরিয়া, কলেরা, বসন্ত এবং এখন যে দেখা যাচ্ছে কোভিড যেটা হয়ে গেল, কোভিড এবং
নতুন নিপা ভাইরাস এইগুলোকে এবং ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা করা, গ্রাম পঞ্চায়েতের তহবিল নিয়ন্ত্রণ, পঞ্চায়েত আইন কর অভিকর শুল্ক এইগুলো আনা, এই ব্যবস্থা, জলপথ রক্ষণাবেক্ষণ, রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, সেখানকার মেরামত নির্মাণ, সেগুলো হচ্ছে তার অবশ্য পালনীয় কর্তব্য। অর্পিত কর্তব্যের মধ্যে কি কি পড়ছে, 2-4টে করে দেবো, যেহেতু 4 নম্বরের কোশ্চেন সব দেওয়ার দরকার নেই, 2-3টে করে দিলেই হবে। যেমন গ্রামীণ চিকিৎসালয়, স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসদন, শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করা, জনগণের ব্যবহার্য খেয়াঘাট পরিচালনা করা, ক্ষুদ্র সেচের ব্যবস্থা, এই ব্যাপারগুলো, মহিলা ও শিশুদের উন্নতি সাধনের ব্যবস্থা করা, এইগুলো হচ্ছে অর্পিত কাজ। এবং স্বেচ্ছাধীন কাজের মধ্যে পড়ছে যেটা ডিসক্রিশনারি ডিউটিস, সেখানের মধ্যে পড়ছে সমবায় ভিত্তিক কৃষি বিপণন, অন্যান্য সমবায়মূলক ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের প্রবর্তন, উন্নতি সাধন, এইগুলো আসছে। আমরা গ্রাম পঞ্চায়েতের কাজ পেলাম। এবারে আমরা আর একটা কোশ্চেন পাচ্ছি 8-এর বিতে, সংবিধানের 368 ধারা অনুসারে কিভাবে ভারতের সংবিধান সংশোধন করা যায়। আমরা জানি ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিটা ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় বলা হয়েছে। 368, আর্টিকেল 368 অফ দ্য কনস্টিটিউশন। আমরা পরিষ্কার করে আমরা কনস্টিটিউশন বইটার 368 ধারাটাকে বার করি, তাহলে বুঝতে পারবো বইয়ের থেকে আমার দরকার সংবিধানে কি বলা আছে। মূল সংবিধানে যেটা বলা আছে সেটা আমরা পড়ে চেষ্টা করি সেখান থেকে। 368, 59, 60, 63, 66, 67, 68. 368, Part 20 of the Indian Constitution deals with the amendment of the Constitution. 368 আর্টিকেলে বলা আছে পাওয়ার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের ক্ষমতা টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রসিডিওর দেয়ারফর। এটা পার্লামেন্টের ক্ষমতা, কিভাবে করবে। নাম্বার 1, ক্লজ 1-এ বলা আছে নটউইথস্ট্যান্ডিং এনিথিং ইন দিস কনস্টিটিউশন, পার্লামেন্ট মে ইন এক্সারসাইজ অফ ইটস কনসিস্টেন্ট পাওয়ার amend by way of addition, variation or repeal any provision of this constitution in accordance with the procedure laid down in practice. An amendment of this constitution may be initiated only by the introduction of a bill for the purpose in either house of parliament. অর্থাৎ পার্লামেন্টের যে কোনো সভায় সংবিধান সংশোধন করার জন্য একটা বিল পাস করতে হয়, প্রস্তাব দিতে হয়। সেই বিলটা পাস করলে, অ্যান্ড হোয়েন দ্য বিল ইজ পাসড ইন ইচ হাউস বাই এ মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ, অর্থাৎ সেই হাউসে, ধরো লোকসভা বা রাজ্যসভা, লোকসভায় যতজন সেদিন উপস্থিত সদস্য, সেই সদস্যের টোটাল মেম্বারশিপের সংখ্যাগরিষ্ঠ মেম্বার অফ দ্যাট হাউস অ্যান্ড বাই এ মেজরিটি অফ নট লেস দ্যান 2/3, শুধু সংখ্যাগরিষ্ঠ নয়, 2/3 অংশ, অর্থাৎ 3/2 ভাগ চাই, 3/2 ভাগ আমার সমর্থন চাই of that house and by a majority of not less than 2/3 of the members of that house present and voting, যারা ভোট দিচ্ছে, তাহলে it shall be presented to the president who shall give his assent to the bill and therefore, তাহলে এটা একটা করে আর একটা জায়গায় পাঠানো হলো। অর্থাৎ সংবিধান সংশোধনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংবিধানে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেখানে আমরা পরিষ্কার করে যদি একটুখানি আলোচনা করে দেখি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে, ভারতের সংবিধান সংশোধনের ক্ষেত্রে কটা পদ্ধতি, 3টে পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটা হচ্ছে পার্লামেন্টের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধন, যেটা বলা হচ্ছে সংবিধানের 368 নম্বর ধারায় বলা হচ্ছে সংবিধান সংশোধনের প্রথম পদ্ধতি অনুযায়ী সংবিধান সংশোধনের যে কোনো প্রস্তাব বিল আকারে পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করা গেল এবং বিল আকারে যে কোনো কক্ষে বিলটি প্রতিটি কক্ষে পৃথকভাবে মোট সদস্যের অর্ধেকের বেশি দ্বারা অনুমোদিত এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 দ্বারা অনুমোদিত হওয়া দরকার। তবে প্রত্যেক কক্ষে উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3কে সংশ্লিষ্ট কক্ষের মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠের সমান হতে হবে। এইভাবে বিলটি
পার্লামেন্টের উভয় কক্ষে, একটা কক্ষ থেকে আর একটা কক্ষে সেটা যাবে, সেখানেও এইভাবে একই পদ্ধতিতে যখন অনুমোদিত হলো, তারপরে অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে স্বাক্ষর পেলেই, রাষ্ট্রপতির স্বাক্ষর পেলেই তখন সংশোধন করা যাবে, রাষ্ট্রপতির কনসেন্টের কাছে যাবে। এটা হচ্ছে এক ধরনের। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পার্লামেন্টের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং রাজ্যগুলির সম্মতি। এটা কিন্তু আরেক ধরনের। সংবিধানের 368 নম্বর ধারায় বলা হচ্ছে সংবিধান সংশোধনের দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী সেকেন্ড যে প্রসেসটা, সেখানে বলা হচ্ছে সংশোধনী বিলটি প্রথম পদ্ধতি অনুসারে অনুমোদিত হওয়া দরকার। এরপর সংশোধনী বিলটিকে রাজ্য আইনসভাগুলির অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। রাজ্যের যে আইনসভা, আমাদের 28টা রাজ্যের আইনসভাতে প্রেরণ করা হবে এবং অর্ধেক রাজ্য, তার মধ্যে 28টার মধ্যে যদি 14টা রাজ্য আইনসভা কর্তৃক সংশোধনী বিলটি অনুমোদন লাভ করলে বিলটিকে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয় এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা সংশোধনী আইনে। অর্থাৎ বেশ জটিল পদ্ধতি, খুব সোজাভাবে সংশোধন করা যাচ্ছে না। যেহেতু বলা হচ্ছে ভারতের সংবিধান সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণ, এখান থেকে বলতে পারি ভারতীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় প্রকৃতির, কিন্তু সুপরিবর্তনীয় কোথায়? এই তৃতীয় পদ্ধতি, যেটা 368 নম্বর ধারায় সেইভাবে আলোচনা নেই। সংবিধান সংশোধনের যে তৃতীয় পদ্ধতি, সেটা পরিষ্কার বলা হয়েছে যে সমস্ত বিষয় সংশোধন করা হয় তার জন্য বিশেষ কোনো পদ্ধতি অনুসরণ করতে হয় না। এক্ষেত্রে সাধারণ আইন পাশের পদ্ধতিতে পার্লামেন্টের উভয় কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা যায়। যেমন নতুন রাজ্যের সৃষ্টি বা রাজ্য পুনর্গঠন, পুরাতন রাজ্যের নাম সীমানা পরিবর্তন, এরকম ধরনের যদি হয়, পার্লামেন্টের কোরাম সংক্রান্ত বিষয়, সংবিধানের দ্বিতীয় তফসিল সংক্রান্ত বিষয়, এসব বিষয় কিন্তু একটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা সংবিধান সংশোধন করতে পারি। তাহলে এইভাবে আমরা সংবিধান সংশোধন এবং 8 নম্বর অবধি আমাদের আলোচনা হয়ে গেল। এরপর কিন্তু সেকশন সিতে আমরা চলে যাচ্ছি। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদের সেকশন সিতে 9A এবং B 6 নম্বরের কোশ্চেন। বাস্তববাদ, আন্তর্জাতিক সম্পর্কের এতে বলা হচ্ছে তত্ত্ব হিসাবে বাস্তববাদ। আমরা আদর্শবাদ পড়লাম, যেটা একটা আদর্শের ওপর দেখা। বাস্তববাদ ঠিক উল্টো, আদর্শের পথে না গিয়ে বাস্তব রাজনীতি, যেখানে জোর দেওয়া হচ্ছে আমার জাতীয় স্বার্থ। ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দ্য প্রাইম ফ্যাক্টর অফ রিয়ালিস্টিক থিঙ্কিং। রিয়ালিজমের যে ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে আমার ফোকাল পয়েন্ট, আমার কেন্দ্রীয় বিষয় হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ। একটা রাষ্ট্রের তার জাতীয় স্বার্থের অনুযায়ী সে কাজ করবে। তাহলে বাস্তববাদের যে মূল বক্তব্য আমরা বলতে পারি, বাস্তববাদীর ক্ষেত্রে একজনের নাম হান্স জে মর্গ্যানথ, পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে তিনি বাস্তববাদী যে 7টা নীতি বলেছেন সেগুলো আমরা বলবো। হ্যান্স জে মর্গ্যানথ ছাড়া E.H. কার, সোয়ার্জেনবার্গার, কুইন্সি রাইট, জর্জ এফ কেন্নান, হেনরি কিসিঙ্গার, জন হার্জ প্রমুখ এর প্রবক্তা বলতে পারি। আন্তর্জাতিক সম্পর্ক এর বাস্তববাদের মূল কথাটা কি? আন্তর্জাতিক সম্পর্ক ক্ষমতা, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার উপর নির্ভরশীল। তাহলে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপেন্ড অন পাওয়ার, ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড সিকিউরিটি, এবং প্রতিযোগিতামূলক। এবং আন্তর্জাতিক সম্পর্কে ইন্টারন্যাশনাল রিলেশনস ইজ কম্পিটিটিভ, নট কোঅপারেটিভ। এটা প্রতিযোগিতামূলক। আমরা বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের, আমরা আন্তর্জাতিক যে রাজনীতির গতিবিধি দেখছি, সেখানে বাস্তববাদের একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। প্রতিক্ষণে আমরা দেখতে পাচ্ছি। একটু যদি কাগজটা দেখি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে বাস্তববাদের প্রয়োগ সব জায়গাতেই হচ্ছে, এবং তোমরা ভালোভাবে বুঝতে পারবে সেখানে আদর্শবাদ থেকে বাস্তববাদের দিকে দৃষ্টিটা বেশি দেওয়া হচ্ছে। যে কোনখানে আমার কার সঙ্গে কিরম সম্পর্ক, একটা রাষ্ট্র তার সঙ্গে তার সেই সম্পর্ক তৈরি করছে। রাষ্ট্রের প্রকৃতি এরা বলেছে বাস্তববাদীদের, যে রাষ্ট্রগুলো হচ্ছে স্বার্থপর এবং ক্ষমতা অর্জন, প্রতিটা রাষ্ট্রই ক্ষমতা অর্জন করতে চাইছে। সেই জন্যে বিরোধটা একটা রাষ্ট্রের একটা আসল কথা। এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য হলো একটা নৈরাজ্যের অবস্থিতি। অর্থাৎ নৈরাজ্য আছে, অ্যানার্কি আছে, নৈরাজ্য আছে। সেই নৈরাজ্য থেকে আমি কিভাবে এটাকে আবার সুস্থিতি আনতে যাব, সেখানে শান্তির জয়গান গাইলে হবে না। এরা বলছে সামরিক শক্তি, ক্ষমতার ভারসাম্য, একটা মিলিটারি পাওয়ার বাড়াতে হবে, সামরিক শক্তি। আর একটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য। আমার যদি 500টা পরমাণু অস্ত্র থাকে, ওই রাষ্ট্রেরও তার কাছাকাছি থাকতে হবে। অর্থাৎ এইভাবে আমার বিমান বাহিনী এতগুলো, ওর বিমান বাহিনী, আমার এতগুলো সৈন্যবাহিনী, আমার সৈন্যবাহিনী এতজন আছেন, ওখানে এই দেশেরও তাই আছে। অর্থাৎ একটা তুল্যমূল্য হিসাব করে আমরা আন্তর্জাতিক সম্পর্কটাকে, আন্তর্জাতিক ব্যবস্থাটাকে
একটা বিরোধমূলক ব্যবস্থাটাকে ঠিক করে রাখার জন্যে একটা ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ারকে তৈরি করতে হবে। এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইন ও সংগঠন অকার্যকর এরা মনে করছে যে আন্তর্জাতিক আইন সংগঠন, যেহেতু আন্তর্জাতিক আইন এরা মনে করে যে আন্তর্জাতিক আইনে যেহেতু বাধ্যবাধকতা নেই সেজন্য কেউ মানে না। ভবিষ্যতের আমরা যে বর্তমান অবস্থা যেটা দেখি সেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হয়ে শিক্ষার্থী হয়ে এইটুকু কিন্তু মনে রাখতে পারছি যে একটা দেশের সার্বভৌম রাষ্ট্রের মধ্যে ঢুকে তার রাষ্ট্রপ্রধানকে নিয়ে চলে যাওয়া যাচ্ছে, সেখানে তার সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে না, কিছুই হচ্ছে না, এবং আন্তর্জাতিক সংগঠন চুপ করে বসে আছে, সে কিছু বলছে না। তাহলে বাস্তববাদের একটা প্রকৃত বাস্তবায়ন হচ্ছে বলতে পারি, বলা যায়, দেখতে পাচ্ছি। এবং যুদ্ধ কিংবা সংঘাত অবশ্যম্ভাবী, সেই জন্যে ক্ষমতার ভারসাম্যের মাধ্যমে যুদ্ধ ও সংঘাতকে নিয়ন্ত্রণ করা যায়। এবং রাষ্ট্র হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূল এবং একমাত্র কারক, অর্থাৎ স্টেট ইজ দ্য অনলি অ্যান্ড প্রাইম অ্যাক্টর ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। রাষ্ট্রই হচ্ছে আসল কর্মকর্তা বা অ্যাক্টর। একটা অ্যাক্টর যে অ্যাক্টরের কাজকে অভিনয় করা, তো এখানে প্রাইম যেটা মূল এবং একমাত্র অ্যাক্টর হচ্ছে রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, সে কাজ করছে তার ক্ষমতার ভিত্তিতে, তার মিলিটারি পাওয়ার, তার ইকোনমিক পাওয়ার, সেই ভিত্তিতে আমরা দুর্বল রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র এরম ভাগ করে করে আমরা যদি দেখি তাহলে এইভাবে আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে। তাহলে এটা গেল আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ। এবারে ঠিক পাশাপাশি আর একটা মতবাদ, যে মতবাদটা নিয়ে আমরা আগের যারা সিলেবাস, যারা আগে পূর্বতন সিলেবাসে তারা পড়েছেন, মার্ক্সীয় বিশ্লেষণ। কিন্তু এখানে একটু বলে রাখি যে মার্ক্সীয় বিশ্লেষণের ক্ষেত্রে যে আমরা এখানে দেখছি মার্ক্সীয় যে আলোচনা, সেখানে আমরা শ্রেণী সংগ্রাম বিভিন্ন আলোচনা পাচ্ছি। এখানে কিন্তু থিওরিটিক্যাল মার্ক্সিজম আলোচনা করলে হবে না, এখানে মার্ক্সবাদের আলোচনা করতে হবে। মার্ক্সবাদের যে মূল বক্তব্য, মার্ক্সবাদের ব্যাখ্যা, সেখানে আমরা বলবো রাষ্ট্রের পরিবর্তে, মার্ক্সবাদ কি বলছে, রাষ্ট্রের পরিবর্তে অর্থনৈতিক কাঠামো, শ্রেণী সংগ্রাম এবং পুঁজিবাদের বৈশ্বিক প্রভাবের উপর বিশেষ গুরুত্ব আরোপ। এখানে আমরা কয়েকজনের নাম বলতে পারি মার্ক্সীয় মতবাদী, তারা মার্ক্সীয় মতবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করেছেন। আন্দ্রে গুন্টার ফ্র্যাঙ্ক, সামির আমিন, এনজো ফেলেতো, ইমানুয়েল ওয়ালারস্টাইন, যার বিশ্ব ব্যবস্থা তত্ত্ব, নির্ভরতার তত্ত্ব, কার্দাসো। বলা হচ্ছে রাষ্ট্রকে শ্রেণী শাসনের যন্ত্র এবং হাতিয়ার, এবং আন্তর্জাতিক ব্যবস্থা শোষণমূলক এবং বৈষম্যপূর্ণ, এবং সর্বহারা শ্রেণী বিপ্লব, যার লক্ষ্য হলো একটা শ্রেণীহীন শোষণহীন বিশ্ব গঠন, এবং আন্তর্জাতিক সংস্থা আইন শ্রেণী শোষণের হাতিয়ার। আন্তর্জাতিক সংস্থা যেগুলো ইউনাইটেড নেশনস, বলা হচ্ছে পুরোপুরি শ্রেণী শোষণের হাতিয়ার, শক্তিশালী রাষ্ট্রর একটা তাঁবেদার। এরা পরিষ্কার করে বলছে যুদ্ধ অর্থনৈতিক শোষণের ফল, শ্রেণী বিপ্লবের মাধ্যমে তা পরিবর্তন করা সম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার মূল একক হলো, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার মূল একক, প্রাইম অ্যাক্টর হচ্ছে ক্লাস, নট স্টেট, শ্রেণী, অর্থাৎ দরিদ্র শ্রেণী আর যারা ধনী শ্রেণী, এই দুটো ভাগে, দরিদ্র দেশ, ধনী দেশ, এইভাবে বিশ্বকে ভাগ করেছে। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা আমরা পেলাম। এরপরে 10 নম্বর কোশ্চেন আসছে, দুটো কোশ্চেন। বিশ্বায়ন বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবালাইজেশন? এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। বিশ্বায়ন ক্ষেত্রে আমরা কি বুঝি? বিশ্বায়ন বলতে পারি, আমরা বিশ্বায়ন কথাটা বলেছিলাম, বিশ্বায়ন বলা বিশ্বকে এক জায়গায় নিয়ে আসা। অর্থাৎ বিশ্বায়ন হচ্ছে ডেভিড হেল্ডের মতে, ডেভিড হেল্ড নয়, আমাদের বলতে পারি অ্যান্ড্রু হিউড, তিনি বিশ্বায়নের একটা সংজ্ঞা, চমৎকার সংজ্ঞা দিয়েছেন যে বিশ্বায়ন হচ্ছে এমন একটা আন্তঃপ্রবাহযুক্ত প্রক্রিয়া, আন্তঃসম্পর্কযুক্ত প্রবাহের উত্থান, যার ফলে আমাদের সারা বিশ্বের দূরবর্তী কোনো দেশের দ্বারা আমার দেশের বা কোনো একটা দেশের সিদ্ধান্ত নির্ধারিত হচ্ছে। অর্থাৎ বিশ্বকে একটা জায়গায় নিয়ে আসা। ডেভিড ম্যাকলুহান বলছেন বিশ্বকে একটা গ্রামের ভিত্তিতে, গ্রামের সেন্সে নিয়ে আসা। আমরা গ্রামীণ যে ব্যবস্থা যখন ছিল, গ্রাম সমাজ যখন ছিল, কী ছিল না, গ্রাম সমাজে সবাই সবাইকে চিনত। কিভাবে চিনত?
পরিচিত মোড়লপাড়া, কুমোরপাড়া, কামারপাড়া আছে, সেখানে এরা থাকে, পণ্ডিত পাড়ায় পণ্ডিতরা থাকে, বিভিন্ন জায়গায় ধোপাপাড়ায় তারা কাজের জন্য লোক থাকে। অর্থাৎ বিভিন্ন জায়গার সঙ্গে আমাদের যেরকম পরিচয় ছিল, আজকে আমরা ইন্টারনেটের মাধ্যমে, আমরা বৈদ্যুতিন প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তিগত বিপ্লবের মাধ্যমে আমরা কিন্তু সারা বিশ্বকে একটা মুঠো ফোনের মধ্যে নিয়ে এসেছি। সুতরাং আমরা বিশ্বকে একটা গ্রামের জায়গায় নিয়ে এসেছি। এই বিশ্বায়নের সাংস্কৃতিক প্রভাব বলছে। সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বায়নের কী প্রভাব? হ্যাঁ, সংস্কৃতির ক্ষেত্রে প্রভাব কি বলা যেতে পারে? সংস্কৃতির ক্ষেত্রে একটা যে প্রভাব এসছে, সে প্রভাবের ক্ষেত্রে আমরা বলবো যে এক ধরনের সংস্কৃতি এসে যাচ্ছে, অর্থাৎ দেশীয় সংস্কৃতি। বিশ্বায়নটা কেন উঠলো? বিশ্বায়নের মূল আসার কারণটা হচ্ছে, বিশ্বায়ন আসলো তার মূল কারণ হচ্ছে ভারতে মিশ্র অর্থনীতি আর কাজ করতে পারছে না। সেই কারণে 90-এর দশকে যখন মুক্ত অর্থনীতি এলো, অর্থাৎ মুক্ত অর্থনীতির জন্যে রাষ্ট্রকে খুলে দেওয়া, অর্থাৎ বিদেশি বিনিয়োগ এখানে হবে, তাহলে সারা পৃথিবীতে এই ধরনের বিনিয়োগ হচ্ছে, তার চলছে। সংস্কৃতির ক্ষেত্রেও এক ধরনের সংস্কৃতি, আমরা বারবার আমার পড়ানোর সময় বলেছি, এক ধরনের খাবার আমরা খাচ্ছি, পাস্তা খাচ্ছি, পিৎজা খাচ্ছি, কথায় কথায় আমরা মুড়ির বদলে, চানাচুরের বদলে এইগুলো খাবার খাচ্ছি। এবং আমরা পরিধানের ক্ষেত্রেও সেরাম করছি, আমরা আপেল চিবিয়ে খাচ্ছি না। বুড়ো মানুষ বলছে কি করে খাবো বাবা, আপেল চিবিয়ে খেতে পাচ্ছি না, দাঁতে ব্যথা বা দাঁত নেই, আমি খাবো কি করে? কোনো দরকার নেই, আপনি আপেল খেতে হবে না, আপেলের রস বাড়িতেও করতে হবে না। অ্যাপি বলে একটা জিনিস পাওয়া যায়, ওটা আপেলের রস। অর্থাৎ অ্যাপি কোম্পানিটাকে আমি নিয়ে আসছি সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থাৎ সাংস্কৃতিক ক্ষেত্রে একটা গ্লোবাল কোম্পানিকে, বিশ্বায়িত সংস্কৃতিকে আঞ্চলিক সংস্কৃতিতে নিয়ে এলাম, যেটাকে আমরা গ্লোকাল বলেছিলাম, গ্লোবাল প্লাস লোকাল। অর্থাৎ সাংস্কৃতিক প্রভাব এভাবে এসছে। এবং এটা মেনলি কিন্তু বিশ্বায়ন হচ্ছে পশ্চিমী সংস্কৃতিকে পুরোপুরি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। এবং এটার বারবারন্ত হলো কেন? যে সোভিয়েত ইউনিয়ন পতনের পর 1990-এর দশকে যখন সমাজতান্ত্রিক বিশ্ব সরে গেল, তখন এক ধরনের একচেটিয়া ক্যাপিটালিস্ট বিশ্ব, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুঁজিতান্ত্রিক বিশ্ব, সারা পৃথিবীতে পুঁজিতন্ত্রের জয়গান করে, এবং সেখানে বলছে এন্ড অফ হিস্ট্রি, ফ্রান্সিস ফুকুয়ামা বলছে ইতিহাসের অবসান, এবং পুঁজিবাদটাই দরকার, উদারনীতিবাদটাই দরকার, উদারনীতিবাদী পৃথিবী, সেইভাবে তারা বিশ্বায়নকে নিয়ে আসছে। এরপরে আর একটা কোশ্চেন আছে, ভারতে বিশ্বায়নের প্রভাবের ক্ষেত্রে আমরা দু রকমের প্রভাব বলবো। ভারতে বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব। ইতিবাচক প্রভাবের ক্ষেত্রে আমরা কি বলবো? যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ভারতের জিডিপি উল্লেখযোগ্য হারে বেড়েছে 90-এর দশকের পর থেকে। অর্থাৎ বিশ্বায়ন যদি না খুলতো, যদি মুক্ত অর্থনীতির দরজা না খুলতো, ভারত তাহলে কিন্তু মুক্তব্রে পড়ে যেত, মিশ্র অর্থনীতির দিকে তো ভারত দাঁড়াতে পারতো না। 1 নম্বর। 2 হচ্ছে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, ফরেন ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট হচ্ছে এফডিআই। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বিভিন্ন, আমরা দেখতে পাচ্ছি সেক্টর 5, সল্টলেক সেক্টর 5 বা বিভিন্ন ব্যাঙ্গালোর, সেখানে একটা কর্মসংস্থান, একটা কর্পোরেট সেক্টর তৈরি হয়েছে, সেখানে কর্মসংস্থান হচ্ছে। কৃষিক্ষেত্রে অগ্রগতি হচ্ছে, শিল্পক্ষেত্রে অগ্রগতি হচ্ছে, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অর্থাৎ টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি হচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস আমরা চটচলতি জিনিস হাতে পেয়ে যাচ্ছি। অ্যাডিডাসের বল, আমি একবার বলেছিলাম যে অ্যাডিডাসের বল কিনতে গেলে আজ থেকে 20 বছর আগে অনেক ভাবতে হতো, আনতে হতো। কস্কোর বলই আমরা কিনে শান্ত থাকতাম, এখন অ্যাডিডাস বল কলকাতাতেই তৈরি হচ্ছে। অর্থাৎ টেকনোলজি আমরা ট্রান্সফার করে নিতে পারছি। শিক্ষা গবেষণার অনেক সুযোগ বৃদ্ধি পেয়েছে, আধুনিক চিকিৎসা প্রসার হয়েছে। রোবোটিক সার্জারি যদি বলি, সেটা ভারতে যে হচ্ছে, এটা বিশ্বায়নের ফলে নিশ্চয়ই বলতে পারি। নারীদের অগ্রগতি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে নারীরা, তাদের কর্মসংস্থান বেড়েছে, তাদের কাজের পরিধি বেড়েছে, তাদের কাজের প্রকৃতি বেড়েছে। তারাও কিন্তু পুরুষদের সঙ্গে সমানে তাল মিলিয়ে তারাও কিন্তু এই কর্পোরেট সেক্টরে কাজ করছে। আচ্ছা, নেতিবাচক প্রভাব কি বললো? যে দেশীয় শিল্পের ক্ষতি, মারাত্মক ধরনের দেশীয় শিল্পের ক্ষতি হচ্ছে। বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, ধনী দরিদ্রের মধ্যে মারাত্মক রকমের ফারাক বেড়ে যাচ্ছে। অর্থাৎ ধনী আরও ধনী হচ্ছে, দরিদ্র হয়ে যাচ্ছে। অর্থাৎ যার আগে একটা একতলা বাড়ি ছিল, সে আজকে হোগলার ঘরে আছে বা রাস্তায় বসে আছে। আর যার 4 তলা বাড়ি ছিল, সে চলে যাচ্ছে আজকে বিশাল একটা 100 তলা ফ্ল্যাট তৈরি করছে, সেই জায়গায় গিয়ে একটা শিল্পপতির মালিক হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই একটি 1978 সালে একটা অদ্ভুত গান ভূপেন হাজরিকা ছিল,
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার সারিতে তার ছায়াতে দেখেছি অনেক গৃহহীন নরনারী। এই যে অট্টালিকার সারি আর গৃহহীন নরনারী, এই যে ফারাক, এটা কিন্তু দেখা যাচ্ছে বিশ্বায়নের ফলে হয়েছে ভারতে। এবং দেখা যাচ্ছে দেশীয় শিল্পের ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রে। পশ্চিমী সংস্কৃতির আধিপত্যের বলে সনাতন ভারতের যে সংস্কৃতি সেটা কিন্তু লুপ্ত হচ্ছে। আমরা ভারতীয় সংস্কৃতি বলে কিছু জানছি না, পশ্চিমী সংস্কৃতিকে মনে করছি ওটাই যেন সভ্যতা, ওরাই যেন আমাদের সভ্য করেছে। অর্থাৎ আমাদের যে একটা সনাতন সংস্কৃতি ছিল, আমাদের যে বেদ বেদান্ত উপনিষদ, আমাদের একটা প্রাচীন ঐতিহ্য, সেটাকে কিন্তু আমরা ভাবতে পারছি না। এখন এইটাকেই দেখছি যে যা ওয়েস্ট বলছে, অর্থাৎ পশ্চিমী চোখেই আমরা ভারতটাকে দেখছি। যেটা ইংরেজরা করে গেছে সে তারই একটা ফলশ্রুতি, আমরা ফলো আপ দেখছি। তাহলে এখন এই কিছুদিন আগেই কাগজে একটা বেরিয়েছিল স্লোভালাইজেশন, গ্লোবালাইজেশন আর স্লোভালাইজেশন করো। কারণ এখন যা পরিস্থিতি পৃথিবীর, সেখানে দেখা যাচ্ছে যে আবার দেশীয় প্রযুক্তিকে এগোনোর দরকার, দেশীয় শিল্পের শ্রীবৃদ্ধি দরকার। কারণ কোভিড আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে দেশীয় শিল্প কিন্তু তৈরি করতে হবে, সবসময় বাইরের দিকে তাকিয়ে থাকলে হবে না। অর্থাৎ আমাদের কিন্তু নিজেভাবে এগোতে হবে, অর্থাৎ সেই দিকে আমাদের এগোতে হবে। এরপরে দেখা যাচ্ছে ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কিত ক্ষমতা। 11 নম্বরে দুটো কোশ্চেন আছে, এ আর বি। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, আমরা জানি রাষ্ট্রপতির 3 ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আছে, একটা 352, একটা 356, একটা 360। 352তে হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। রাষ্ট্রপতি যদি মনে করেন দেশে আভ্যন্তরীণ বিপ্লব, আভ্যন্তরীণ কোনো গণ্ডগোল বা অন্য রাষ্ট্রের আক্রমণের ফলে দেশের স্বাধীনতা বিপন্ন, দেশের সার্বভৌমিকতা বিপন্ন, তিনি সারা দেশে কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন, এটা রাষ্ট্রপতি করতে পারেন। আবার 356 ধারার অনুসারে রাষ্ট্রপতি যদি কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তিনি রাজ্যপালের দ্বারা বা অন্য কোনো সূত্রে এইভাবে কোনো খবর পান যে সেই রাজ্যের শাসন ব্যবস্থা ঠিক মতন চলছে না, সেখানে দুর্নীতি, সেখানে বিশৃঙ্খলা আছে, সেই রাজ্যের শাসনভার কিন্তু রাষ্ট্রপতি নিজের হাতে নিতে পারেন। অর্থাৎ কেন্দ্রীয় শাসন সেখানে চলবে সেই রাজ্যে। যেরকম বর্তমানকালে আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীর এই অঞ্চলে যেটা চলছে আর কি, সেখানে যে আলাদা করে তাদের জায়গার ক্ষেত্রে কেন্দ্র শাসন সেখানে চলছে, অর্থাৎ রাজ্যের তার মর্যাদা দেওয়া হচ্ছে না। অর্থাৎ সেখানকার আভ্যন্তরীণ অশান্তির জন্য, বিশৃঙ্খলার জন্য, সন্ত্রাসবাদের জন্য, সন্ত্রাসবাদকে রোধ করার জন্য ডাইরেক্ট তা কেন্দ্র সেখানে শাসন করছে। আবার দেখা যায় যে 360 নম্বর ধারা কি, 360 নম্বর ধারা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। অর্থাৎ দেশের আমাদের ব্যাপার যে আমাদের চীনের যখন যুদ্ধ হয়, চীনের যুদ্ধের সময় ভারতে জরুরি অবস্থা হয়েছিল। 1971 সালে হয়, 1977 সালে হয়, 76 সালে হয়, 75 থেকে 76-এ জাতীয় জরুরি অবস্থা হয়। এবং এছাড়া কিন্তু আমাদের জাতীয় রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা অনেকবার হয়েছে, অনেকগুলো রাজ্যে হয়েছে। এছাড়া ফিনান্সিয়াল বা আর্থিক জরুরি অবস্থা কিন্তু খুব মারাত্মক জিনিস। অর্থাৎ অর্থের যদি অবমূল্যায়ন ঘটে, অর্থনৈতিক সম্পদ যদি চলে যায়, তাহলে আর্থিক জরুরি অবস্থা, সে আর্থিক জরুরি অবস্থা মানে সেখানে কিন্তু সরকার ইচ্ছে করলে সরকারি কর্মচারীদের মাইনে তা বেতন তাদের কমিয়ে দিতে পারে। তা আমাদের সৌভাগ্যের বিষয় যে আমাদের দেশে কখনোই আর্থিক জরুরি অবস্থা হয়নি, এখন অবধি হয়নি। আমরা কিছুদিন আগেই শ্রীলঙ্কায় দেখতে পারি, শ্রীলঙ্কা সরকারের এরকম একটা ইকোনমিক ডিপ্রেশন হয়ে গেছিলো, ইকোনমিক সেখানে এমার্জেন্সি হয়ে গেছিলো এবং মারাত্মক অবস্থা হয় সেখানে জায়গায় গেতে পেলে। আশেপাশের অনেকগুলো রাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে এবং সেখানকার যে আভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত হচ্ছে, সেখানে কিন্তু আমরা যদি ভারতে এই ধরনের জায়গা এখনও নেই এবং ভারত এই জায়গাটাকে খুব ভালোভাবে রাখতে পেরেছে আমরা বলতে পারবো। ভারতের যে শাসকই তাদের শাসক দল বা যেভাবে জনগণের ক্ষেত্রে খুব অত্যন্ত সচেতন জনগণ বলে আমরা এটা দেখতে পারি যে এখানে আর্থিক জরুরি অবস্থা কিন্তু এখন অবধি হয়নি। তাহলে রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেখানে জরুরি অবস্থার ক্ষমতা, যেখানে রাষ্ট্রপতিকে আমরা অনেক সময় প্রকৃত শাসক বলে অনেকে, কিন্তু এখানে লাস্টে আমরা বলতে হবে রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ। অর্থাৎ সেখানে কিন্তু বাঁধা আছে, রাষ্ট্রপতিকে কিন্তু অটোক্র্যাট হতে দেবে না, স্বৈরাচারী হতে দেবে না। পার্লামেন্ট কিন্তু সংবিধান পরিষ্কার বলেছে, সংবিধানের 42 এবং 44তম, যে মন্ত্রী পরিষদের পরামর্শ গ্রহণে রাষ্ট্রপতি চলতে বাধ্য। সেটা আমাদের শেষে বলতে হবে জয়সব ফলাফল কী হতে পারে। এবারে 11B এর যে কোশ্চেন আছে, লোকসভা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। আমরা জানি লোকসভার অধ্যক্ষকে লোকসভা স্পিকার বলা হয়। স্পিকার কোথা থেকে আসেন? নবনির্বাচিত লোকসভার প্রথম অধিবেশনে
সবার সদস্যরা তাদের মধ্যে থেকে একজনকে স্পিকার, একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করেন এবং স্পিকার 5 বছরের জন্য নির্বাচিত হন। স্পিকার হচ্ছেন অল ইন অল, অর্থাৎ লোকসভার সভা পরিচালনা করার ক্ষেত্রে তার অপরিসীম ক্ষমতা আছে এবং সবাই কি বিষয় আলোচনা হবে না হবে, সবার শৃঙ্খলা রক্ষা করা, বিশৃঙ্খলা কেউ করছে তাকে সভা থেকে বার করে দেওয়া, সেই ক্ষমতাগুলো কিন্তু লোকসভা স্পিকারের আছে এবং এই কারণে লোকসভা স্পিকারের বলা হয় যে তাকে নিরপেক্ষ ব্যক্তি হতে হয়। যদিও তিনি কোনো দল থেকে আসছেন, নিশ্চয়ই যে সংখ্যাগরিষ্ঠ দল তারাই তো পার্লামেন্টে আসছে, তারাই তো লোকসভায় আসছে সংখ্যাগরিষ্ঠ দলের, সেখান থেকে স্পিকার হলেও কিন্তু আমরা দেখতে পাই যে লোকসভা স্পিকার কিন্তু তিনি যখন স্পিকার হয়ে যাচ্ছেন কিন্তু দলের ঊর্ধ্বে। এরকম কি আমরা কোনো বলতে পারি যে এরকম একটা সুন্দর উদাহরণ দিতে পারি যে লোকসভা স্পিকার হয়ে তিনি দলের ঊর্ধ্বে হয়ে আমরা কোনো ডিসিশন নিয়েছেন? হ্যাঁ, বলতে পারি। আমাদের প্রাচীন ক্ষেত্রে প্রাক্তন স্পিকার ডক্টর সোমনাথ চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী ছিলেন ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বামপন্থী ছিলেন এবং সিপিআইএম দলের সদস্য ছিলেন। তিনি যখন ভারতের স্পিকার ছিলেন তখন একটা পরমাণু চুক্তিতে তাতে সই না করার ক্ষেত্রে তাকে জোর করা হয়েছিল, বলা হয়েছিল যে আপনি সই করুন। তিনি বলেছিলেন আমি স্পিকার, আমি সব দলের ঊর্ধ্বে, সুতরাং আমি এখানে সই করব না। তিনি সই করেননি এবং তাকে সেখানে দল থেকে তাকে বহিষ্কার করা হয়, কিন্তু তার জায়গা থেকে তিনি নিরপেক্ষতার এই একটা অসাধারণ নিদর্শন তিনি রেখে গেছেন। তাহলে আমরা এইভাবে আমাদের একটা সেকশনের মডেল কোশ্চেনের আলোচনা করলাম। তোমরা বই লেখার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে কোনো বই ধরে করো, লেখো, তাতে কোনো দরকার নেই এই বই থেকে লিখলেই নম্বর দেবে, ওই বই থেকে লিখলে নম্বর দেওয়া হবে না। তোমরা ঠিক মতন উত্তরটা যথাযথ চাই। যদি রাষ্ট্রপতির জরুরি অবস্থা যায় তার রাষ্ট্রপতি জরুরি অবস্থায় দেবো, রাষ্ট্রপতির অন্য ক্ষমতা আলোচনা করব না, দীর্ঘায়িত করব না। আমার যতটুকু চেয়েছে ততটুকু, অর্থাৎ 6 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে আমি 150 ওয়ার্ড, 175 ওয়ার্ড, ঠিক আছে, 200 ওয়ার্ডের মধ্যেই শেষ করব। অর্থাৎ আমি 20 মিনিটের মধ্যে যতটা লিখে আমি পারি সেটাকে আমি করতে হবে, কম্প্যাক্ট করতে হবে। লেখাটাকে খুব যথাযথ প্রিসাইজ করতে হবে। লেখা চাইছে প্রিসাইজ, যথাযথ, কে কি বলেছেন এবং কোনো যদি মন্তব্য তোমরা লেখো, ইনি এই বলেছেন, এসএল সিকরি তিনি বলেছেন, ইনি পার্লামেন্টে, অর্থাৎ উদ্ধৃতি দিচ্ছি। উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সচেতন হয়ে উদ্ধৃতি দেবে, উদ্ধৃতিটা যেন একদম ঠিকঠাক হয়, দাড়ি কমা সেগুলো যেন থাকে, কারণ ওইটা কিন্তু দেখা হয় উত্তরের ক্ষেত্রে যে উদ্ধৃতি ঠিক লেখা হয়েছে, ভুল লিখলে কিন্তু ওখানে নাম্বার কাটা যায়। সুতরাং আমি দিতে পারলাম না, সুতরাং নাম্বার কম পেলাম। আবার দিয়ে ভুল দিয়ে নাম্বার কিন্তু বেশি পাবে না, ভুল কমই পাবে। সুতরাং চেষ্টা করা হবে যেটা আমি জানি, পরিষ্কার করে জানি, সেটাই আমি লিখব। যেটা জানি না হঠাৎ একটা আমি আন্দাজে কিছু লিখব না এবং যথাযথভাবে লেখার চেষ্টা করবে। তোমাদের আজকে আমি এই আলোচনার যেটা বলে দিলাম, এতক্ষণ দীর্ঘ যে আলোচনা করলাম যে কিভাবে আমরা উত্তর লিখব, আমি একটা মোটামুটি, জানি না কতটা আমি তোমাদের কাছে দিতে পেরেছি, মানে সাহায্য করতে পেরেছি। তোমরা যদি এটার থেকে উপকৃত হও নিশ্চয়ই ভালোভাবে হবে। সব রকম ছাত্রছাত্রী তোমরা পড়ছো, অনেকে পড়ছো শুধু কিছু না কিছু লিখবো, আর অনেকে পড়ছে একটু ভালোভাবে আমি পলিটিক্যাল সায়েন্সটা পড়ি, আমি পরবর্তীকালে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাই। তাদের ক্ষেত্রে কিন্তু বলবো তোমরা বই পড়ার সঙ্গে সঙ্গে একটু পত্রপত্রিকার দিকে নজর দাও, একটু খবরের কাগজের দিকে নজর দাও। কারণ প্রশ্ন তো হয়ে গেছে বুঝতেই পারছো, কিন্তু উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু তোমার আজকের খবরের কাগজে কিন্তু খবরটা, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এটা দিতে পারো তাহলে কিন্তু একটা নতুন তোমার নাম্বারের ক্ষেত্রে সেটা কিন্তু একটা ক্যারি করবে। এই বলে সবাইকে শুভেচ্ছা জানাই, আগাম পরীক্ষা শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, খুব ভালোভাবে পরীক্ষা দাও, এইটুকু চাই।